তাহলে আজকে আমরা যেটা শুরু করব সেটা হচ্ছে নক্ষত্র। আমাদের নক্ষত্রের জন্য মোটামুটি 4টে ক্লাস বরাদ্দ করা রয়েছে। আর নক্ষত্র এই শব্দটা এসছে যে নক্ষত্র, অর্থাৎ যার কোনো স্থান পরিবর্তন হয় না, সেই বিষয়টাকে নিয়েই এই নক্ষত্র ব্যাপারটাকে নেওয়া হয়েছে, অর্থাৎ যা ক্ষেত্র বা স্থানের কোনো পরিবর্তন নেই। আমাদের 4টে প্যারামিটার রয়েছে যারা মুভ করে, আর আর দুটো রয়েছে যারা ইমুভেবল। এই 4টের মধ্যে দুটো মুভ করে, দুটো স্থির থাকে। যারা মুভ করে তাদের মধ্যে রয়েছে গ্রহ, আর রয়েছে ভাব। গ্রহরা স্থান পরিবর্তন করে, ভাবগুলো কারোর লগ্ন বৃশ্চিক হতে পারে, কারোর লগ্ন বৃশ্চিকের মধ্যেই 10 থেকে হতে পারে, কারোর লগ্ন বৃশ্চিকের মধ্যেই 4 থেকে হতে পারে। তো এই ভাবটা স্থান পরিবর্তন করে, গ্রহরাও স্থান পরিবর্তন করে। কিন্তু রাশি আর নক্ষত্র এরা কিন্তু ফিক্সড। রাশিরা সবসময় একই জায়গায় থাকে, আর নক্ষত্ররা একই জায়গায় থাকে। প্রত্যেকটা রাশিতে আমরা 3টে করে নক্ষত্র দেখতে পাই। এই নক্ষত্রগুলো আলাদা আলাদা ডিস্ট্রিবিউশন রয়েছে প্রত্যেকটা রাশির মধ্যে। 3টে সেটে এই নক্ষত্রগুলোকে আমরা পাই। প্রথম হচ্ছে অশ্বিনী থেকে অশ্লেষা, তারপরে মঘা থেকে জ্যেষ্ঠা, আর তারপরে মূলা থেকে রেবতী। নক্ষত্রের বিন্যাসটা হচ্ছে বিংশোত্তরী দশার মতন। কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল। কেতু থেকে শুরু হয়। কেতু, শুক্র, রবি, চন্দ্র, মঙ্গল, রাহু, বৃহস্পতি, শনি, বুধ। এই দশা করার সমষ্টি মিলিয়ে 120 হয়, প্রত্যেকটা দশার যোগ করে। তাই এটার নাম হচ্ছে বিংশোত্তরী দশা। প্রত্যেকটা নক্ষত্রের স্প্যান বা জায়গা, ক্ষেত্র, এটা হচ্ছে 13 ডিগ্রি 20 মিনিট করে। তাহলে অশ্বিনী থেকে রেবতী পর্যন্ত আমাদের যে 27টা নক্ষত্র রয়েছে, আর মাঝেও একটা নক্ষত্র রয়েছে যার নাম হচ্ছে অভিজিৎ। অভিজিৎ নক্ষত্র সম্পর্কে আপনারা অনেকে জানেন যে উত্তরাষাঢ়ার শেষ পদ আর শ্রবণার প্রথম পদ, এই অংশটাকে অভিজিৎ নক্ষত্রের স্থান বলা হয়। কোথাও কোথাও বিশেষ করে জটক বিচারের সময়, যেমন আমাদের উম, জনি জনিকুট যেটা, সেটাকে যদি নির্ণয় করতে হয়, কিংবা যদি আমাদের আহ যেখানে দুটো ভাগ করতে হবে, 14 14 ডিস্ট্রিবিউশন করতে হবে, যেমন হচ্ছে বর্ষ। এই বর্ষর ক্ষেত্রেও আমাদের 14 14 ডিস্ট্রিবিউশন রয়েছে, তখন 27টা নক্ষত্রের বদলে 28টা নক্ষত্র করা হয় অভিজিৎকে ধরে। তো বর্ষ অভিজিৎ বর্ষটা কি আছে? ওই যে এটা হয় না, কোন রাশি কোন রাশির বর্ষ, এরকম টাইপের একটা, বা কোন নক্ষত্র কোন নক্ষত্রের বর্ষ। তো যেখানে হচ্ছে গিয়ে নক্ষত্রকে 2 দিয়ে ভাগ করার দরকার হচ্ছে, সেই জায়গাটাতে আমাদের 14 14 28টা নক্ষত্র দরকার। আর যখন 28টা নক্ষত্র দরকার, তখন অভিজিৎকে ডাকা হয়, অভিজিৎকে আনা হয়, আদারওয়াইজ অভিজিৎকে বিশেষ টাকা টাকা করা হয় না। তো অভিজিৎ নক্ষত্র একটা গুরুত্বপূর্ণ নক্ষত্র। খুব যে এলেবেলে এরকম নয়, ওই জায়গাটা স্ট্রেংথ রয়েছে। নক্ষত্রের সঙ্গে প্রত্যেকটা নক্ষত্রের 4টে করে চরণ রয়েছে। এই চরণটাও ভীষণ ইম্পর্টেন্ট। যেমন হচ্ছে গিয়ে অশ্বিনী নক্ষত্র। অশ্বিনী নক্ষত্র কোন রাশিতে রয়েছে আপনারা সবাই জানেন, মেষ রাশিতে। তাহলে অশ্বিনী নক্ষত্রের প্রথম চরণ, অশ্বিনীর প্রথম চরণ, এটা নবাংশেও মেষেই পড়ে। তাহলে অশ্বিনীর প্রথম চরণটা হচ্ছে বিশুদ্ধ মেষ রাশি। দ্বিতীয় চরণটা গিয়ে নবাংশে গিয়ে পড়বে বৃষ রাশি। তৃতীয় চরণ পড়বে মিথুন রাশিতে। তারপরের যে চরণ, সেটা পড়বে কর্কট রাশিতে। তাহলে অশ্বিনীর প্রথম চরণের যে তেজ, আর অশ্বিনীর চতুর্থ চরণের যে তেজ, টোটালি ডিফারেন্ট। অশ্বিনীর প্রথম চরণে নবাংশেও মেষ, রাশিতেও মেষ। তাহলে হচ্ছে গিয়ে প্রচন্ড রাগী, এর মধ্যে ইমোশন নেই, উগ্র। আর অশ্বিনীর যেটা চতুর্থ চরণ, সেটা গিয়ে পড়ছে কর্কট, নবাংশে পড়ছে কর্কটে। তাহলে নবাংশে যখন কর্কটে সেটা পড়ছে, তখন তার মধ্যে সফটনেস অনেক বেড়ে গেল। সেইখানে কোনো একটা গ্রহ যখন থাকবে, সেই গ্রহটার ফলদান ক্ষমতা সেটা টোটালি পরিবর্তিত হয়ে যাবে। একটা উদাহরণ দিই। আমি একটা ছক করে নিয়ে আগে, তারপরে শেয়ার করছি।
আচ্ছা, যতটুকু আমরা পড়ালাম এইটুকু বুঝতে কোনো অসুবিধা হয়েছে? স্যার, অভিজিৎ নক্ষত্রটা কোথায়, ওটা বুঝতে পারলাম না। অভিজিৎ নক্ষত্রটা হচ্ছে উত্তরাষাঢ়া নক্ষত্রের শেষ এক চরণ, মানে শেষ 3 ডিগ্রি 20 মিনিট। আর শ্রবণা নক্ষত্রের প্রথম 3 ডিগ্রি 20 মিনিট, এইটা হচ্ছে অভিজিৎ নক্ষত্র। মানে অভিজিৎ নক্ষত্রটা রয়েছে মকর রাশি। হ্যালো। হ্যাঁ, বললাম যে নবাংশে গিয়ে দ্বিতীয় চরণ তৃতীয় চরণ নবাংশে ওই এরকম ভাবে হলো কেন? মানে নবাংশে বুঝতে পারলাম না এই জায়গাটা। এই বুঝাচ্ছি। যেহেতু আপনাদের নবাংশ গণনা শেখানো হয়নি, হ্যাঁ, এইটাই বুঝতে অসুবিধা হচ্ছে তো এখানে। আমাদের নবাংশ বলে একটা কুণ্ডলী আছে, যেখানে একটা রাশিকে 9টা ভাগ। নবাংশ কুণ্ডলীতে আমরা প্রত্যেকটা রাশিকে 9টা ভাগে ভাগ করে তার বিচার করি। নবাংশ কুণ্ডলীটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কুণ্ডলী, এবং একে বলা হয় মুখ্য পরিপূরক কুণ্ডলী। মানে এমনি রাশিচক্র থেকেও যেমন আমরা বিচার করি, ঠিক সেমনি বিচার নবাংশ থেকেও করা যায়। যে কারণে নবাংশ কুণ্ডলীটাকে মুখ্য পরিপূরক কুণ্ডলী, যে খুব ইম্পর্টেন্ট কুণ্ডলী হিসেবে ট্রিট করা তা এটা কি বিয়ের পরে অ্যাক্টিভেট হয়, এরকম বিষয় আছে? হয়। তাহলে বের করে একটি। আচ্ছা আচ্ছা। আমার একটা কুণ্ডলী রয়েছে, সেটা তো সবসময় আমার সঙ্গে সঙ্গে থাকে, বিয়ের পরে কেন active? একটু কায়দা করছিলাম। দেখুন, এখানে নবাংশের ভাগটাকে আমি একটু বুঝি। প্রত্যেকটা হুম। রাশির মধ্যে রয়েছে 30 ডিগ্রি। এই 30 ডিগ্রিকে 3 ডিগ্রি 20 মিনিট করে ভাগ করা হয়েছে। প্রত্যেকটা রাশির মধ্যে রয়েছে 9টা চরণ। 9টা চরণে নক্ষত্ররা বিন্যস্ত রয়েছে। তাহলে 3 ডিগ্রি 3 ডিগ্রি 20 মিনিট করে একটা চরণের ডিস্ট্রিবিউশন হয়েছে। খুব ভালো করে বুঝবেন, আমরা কিন্তু এখন ডিপ অ্যাস্ট্রোলজিতে ঢুকছি। 3 ডিগ্রি 20 মিনিট করে ইন্টু 9, এইটা হচ্ছে আমাদের মোট 30 ডিগ্রি। তাহলে একটা রাশিকে আমরা 9টা ভাগ করেছি, প্রত্যেকটা ভাগ হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট করে। আবার এই 3 ডিগ্রি 20 মিনিট করে যদি আমরা চারটে নিই, তাহলে এটা হবে 13 ডিগ্রি 20, যেটা হচ্ছে একটা নক্ষত্রের দূরত্ব। এবারে এই গুণগুলো কারোর বুঝতে অসুবিধা হলে একটুখানি বলুন, আমি সেটা বুঝিয়ে দেবো। 3 ডিগ্রি 20 মিনিটকে 9 দিয়ে গুণ করলে 30 ডিগ্রি হয়, এটা বুঝতে কি কোনো অসুবিধা আছে? থাকলে বলুন, পরে কিন্তু বুঝতে পারবেন না। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে। ভেরি গুড। তাহলে 3 ডিগ্রি 20 মিনিটের 9টা নবাংশ মিলে হচ্ছে একটা রাশি। তাহলে আর একটা নক্ষত্রে হচ্ছে গিয়ে 4টে করে নবাংশ বা 4টে করে চরণ, 3 ডিগ্রি 20 মিনিট করে এক একটা চরণ। তাহলে অশ্বিনী হচ্ছে 0 ডিগ্রি থেকে, প্রথম চরণ হচ্ছে 0 থেকে 3 ডিগ্রি 20 মিনিট, এটা প্রথম চরণ। দ্বিতীয় চরণ হচ্ছে 3 ডিগ্রি 20 মিনিট থেকে কত বলুন তো? 46। 6 ডিগ্রি ছয়চল্লিশ 40 মিনিট। চরণ। তৃতীয় চরণ চটপট, 46 থেকে 10। চতুর্থ চরণ চটপট, 10 থেকে 13 ডিগ্রি। তাড়াতাড়ি 13 তেরো। ডিগ্রি 20 মিনিট। এবার এই যে চরণগুলো, এইগুলো হচ্ছে গিয়ে শুরুটা, এটা মেষ থেকে হয়। ও মেষ রাশির ক্ষেত্রে প্রথম চরণ মেষ রাশিতেই পড়বে। তাহলে দ্বিতীয় চরণ বৃষ রাশিতে, তৃতীয় চরণ মিথুনে, চতুর্থ চরণ কর্কটে, পঞ্চম চরণ ভরণী নক্ষত্রের প্রথম চরণ। পঞ্চম চরণ হচ্ছে ভরণী নক্ষত্রের প্রথম চরণ। তাহলে পঞ্চম চরণ কোত্থেকে শুরু হবে? এই 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 এই
স্যার পঞ্চম একবার চরণে আসবে, 1 মিনিট। পঞ্চম চরণে হচ্ছে ভরণী নক্ষত্র, 13-20 থেকে চটপট কত পর্যন্ত? 16:40। 16:40। তারপরে 16:40 থেকে 20 ডিগ্রি। চটপট 20। তারপরে 20 থেকে 23-30। তারপরে 23-30 থেকে চটপট 26-40। স্যার এটা 23-20 হবে তো? হ্যাঁ, হিসেবটা আমাদের কমন। 3-20, 46, 10। এখানেও দেখুন 13-20, 16-40, 20, 23-20, 26-40। এরপরে হচ্ছে গিয়ে 30-এ আসতো, পরের ভাগটা হচ্ছে 30। সেটা হচ্ছে গিয়ে পরের নক্ষত্রটা প্রথম চরণ। তাহলে 4টে চরণে হচ্ছে একটা করে নক্ষত্র। তাহলে এই 13-20 থেকে 16-40-এ যার জন্ম, তার নবাংশ কিন্তু পড়ছে, নবাংশ লগ্ন হবে সিংহ। ঠিক আছে, নবাংশ ক্যালকুলেশন আমরা এখনো করিনি, আমরা আজকে নবাংশ ক্যালকুলেশনের জটিলতাতেও যাচ্ছি না, কিন্তু ভাগটা আমাদেরকে শিখতে হবে। যদি আমাদের আজকের পড়া বুঝতে অসুবিধা হয়, তাহলে আমরা পরের দিন নবাংশ গণনাটা শিখবো, অথবা আমরা নবাংশ গণনার জন্য একটা আলাদা ক্লাস দেব। স্যার একটা ক্লাস দিলে ভালো হবে। ঠিক আছে, তাহলে অন্যান্যদেরকেও আমরা অ্যাড করে নিয়ে একটা ক্লাস আমরা করব। স্যার একটা কোশ্চেন আছে খালি, হ্যাঁ বলুন। প্রত্যেকটা প্রত্যেকটা চরণ কি এক একটা রাশিতে পড়ে নবাংশের? এই এই উত্তরটা। প্রত্যেকটা চরণ হ্যাঁ একটা রাশি। হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, এটাই। হ্যাঁ হুম। এবার ধরুন এইখান থেকে আবার নবাংশের প্রথমটা শেষ হলো। ঠিক আছে, তাহলে এখানে 9টা চরণ আছে, এখান থেকে 9টা চরণ। 9টা চরণ 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9। তাহলে বৃষ রাশির প্রথম চরণ পড়বে মকরে। বৃষ রাশির প্রথম চরণ মানে কৃতিকার, কৃতিকার দ্বিতীয় চরণ। বৃষ রাশির প্রথম চরণ হচ্ছে কৃতিকা নক্ষত্রের দ্বিতীয় চরণ, সেটা পড়বে মকরে। তারপরেরটা কুম্ভে, তারপরেরটা মিনে, তারপরে আবার চলে আসবে মেষে। তাহলে মেষে যে চরণটা পড়লো সেটা হচ্ছে বৃষ রাশির চতুর্থ চরণ, মানে সেটা হচ্ছে রোহিণী নক্ষত্রের প্রথম চরণ। রোহিণী 1। তাহলে রোহিণী নক্ষত্র চন্দ্রের নক্ষত্র, ভীষণ সফট, ভীষণ কেয়ারিং, ভীষণ ইমোশনাল, খুব ভালো কথা, কিন্তু তার প্রথম চরণ নবাংশে পড়ছে বৃষ রাশিতে। তাহলে তার মধ্যেও তেজ, রাগ, জেদ, উগ্রতা এগুলো প্রবল ভাবে রয়েছে। এই গ্রহদের চরণ যদি আপনারা উপলব্ধি করতে পারেন এবং চরণ ধরে ধরে প্রেডিকশন, তাহলে পরে প্রতিরোধ্য জ্যোতিষ চর্চাকারী হয়ে উঠবেন। সামনে আসতে লোকে ভয় পাবে, বলবে না জ্যোতিষ নিয়ে ওর সাথে কথা বলা যাবে না। তো লোকটা আর কিছু জানুক না জানুক, লোকটা জ্যোতিষ জানে। এবার এই আহ যখন চরম খারাপ সময়, তখনও কলকাতার যারা এই লেভেলের বাঘা বাঘা অ্যাস্ট্রোলজার, তারাও হচ্ছে গিয়ে মাথা নিচু করেই কথা বলেছে। ভালো সময় তো তাদের হচ্ছে কি টিকিটিও পাওয়া যাবে না, কিন্তু চরম খারাপ সময় তখনও তারা মাথা নিচু করেই কথা বলেছে, এবং ভবিষ্যতেও বলতে হবে, যদি না আমি চরিত্রভ্রষ্ট হয়ে যাই। আশা করি সেটা হব না। তো সুতরাং আপনারা যদি নক্ষত্র ধরে প্রেডিকশনটা শিখে ফেলেন বা নক্ষত্রের গল্পগুলোকে উপলব্ধি করেন, তাহলে কিন্তু বিষয়টা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে, প্রেডিকশনের যে সেন্স সেটা পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। আরেকটা বিষয় আজকে আমি নক্ষত্রে ঢুকবার আগে বলবো, যে প্রেডিকশন কিন্তু কোন রকম চালাকির দ্বারা হবে না। আপনাদেরকে যেমন সাধনা কোন রকম চালাকির দ্বারা হয় না, ঠিক তেমন ভাবে প্রেডিকশন এটাও কিন্তু চালাকির দ্বারা হবে না। অনেক গিমিক আছে যে এটা এইটা হলে ওইটা হবে। একদিন একটা জায়গায় শুনলাম যে আমাদের এক পরিচিত লোক বলছে যে যখন লোক আসছে চাপ করে ঘড়িটা দেখে নাও, ঘড়িতে কটা বাজে, সেই অনুযায়ী প্রেডিকশন করে দাও। কেন ছকপক দেখতে যাবো, ইয়ে করে দেবো। এই সমস্ত লোক হারিয়ে গেছে। ইউটিউব চ্যানেল খুলেছে, রান্নার চ্যানেল, রান্নার চ্যানেল খুলছে, রান্নার চ্যানেল খুলে সেই চ্যানেলের সাবস্ক্রাইবার নেই, আমাদের কাছে আসছে যে যদি তোমাদের একটা ভিডিও করার অপশন দাও। তো এইরকম হচ্ছে কি আমরা প্রচুর দেখতে পেয়েছি এবং ভবিষ্যতেও পাবো। তো এদের আবিষ্কার এবং পরিষ্কার দুটোর মধ্যে বিশেষ সময় লাগে না, কিন্তু যদি আপনি প্রেডিকশনের সেই ক্ষেত্রে আপনার যে প্রেডিকশন বা আপনার যে কাজকর্ম
সেটা টোটালি ডিফারেন্ট। যাই হোক, আমরা এবার হচ্ছে মূল বিষয়টা শুরু করি। তবে এতক্ষণ আমরা যেটা পড়লাম সেটা হচ্ছে নক্ষত্র, প্রত্যেকটার মাপ হচ্ছে 13°20'। প্রত্যেকটার 4টে করে চরণ বা পদ আছে, প্রথম পদ, দ্বিতীয় পদ, তৃতীয় পদ, চতুর্থ পদ। পদ মানে চরণ। এবার এই যে প্রত্যেকটা চরণ, এই প্রত্যেকটা চরণ নবাংশ ক্ষেত্রে গিয়ে আলাদা হয়ে যায়। নক্ষত্রের চরণের সঙ্গে সরাসরি নবাংশের সম্পর্ক রয়েছে এবং তার কারণেই নবাংশের গুরুত্ব এত বেশি। আমাদের ভদ্রলোকের নাম হচ্ছে পরাশর, যার জ্যোতিষশাস্ত্র আমরা পড়ি, বৃহৎ পরাশরী পরাশাস্ত্র। তিনি নবাংশ কুণ্ডলীকে পরিপূরক কুণ্ডলী হিসেবে ধরেছেন। নবাংশ কুণ্ডলীকে তিনি এতটাই গুরুত্ব দিয়েছেন, তিনি বলেছেন যে কোন গ্রহ যদি মূল কুণ্ডলীতে উচ্চস্থ হয়ে নবাংশে নিচস্থ হয় তাহলে তাকে নিচস্থ বলেই ধরবে। আর যদি কোনো গ্রহ মূল কুণ্ডলীতে নিচস্থ হয়ে নবাংশে উচ্চস্থ হয় তাহলে সেই গ্রহ উচ্চস্থ গ্রহের মতন বল করতে হবে। তাহলে ভাবুন নবাংশ কুণ্ডলীতে কত বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। মাঙ্গলিক দোষ মূল কুণ্ডলীতে আছে কিন্তু নবাংশ কুণ্ডলীতে খণ্ডন হয়েছে, তাহলে নবাংশ কুণ্ডলীকে গুরুত্ব দিতে হবে এবং মাঙ্গলিক দোষ নিষ্প্রভ নিষ্ফলা হিসেবে আপনাদেরকে ধরতে হবে। পরিষ্কার হলো? স্যার এটা পরিষ্কার হচ্ছে, যেটা আপনি একটু বলছিলেন না, ফার্স্ট চরণের সাথে আরেকবার রিপিট নবাংশের করুন একটা তো কানেকশন, ওটা কথাটা, বোঝা আরেকবার যাচ্ছে। বলুন তো। মাঙ্গলিক দোষটা বুঝতে পারলাম, কিন্তু আরেকটা প্রথম কথাটা। দুজন যদি একসঙ্গে বলেন তাহলে হবে না। সৌমিক বাবু বলে নিন, তারপরে সৌরভেরটা শুনবো। হ্যাঁ, আপনি একটা এক্ষুনি একটু চরণের সাথে নবাংশের কানেকশনটা দেখালেন, ওটা একটু যদি মানে আরেকবার একটু বলতে পারেন, বুঝতে পারছি না না, ওটা। আজকে যদি আমি নবাংশ চরণের সাথে পুরো সম্পর্ক দেখাই তাহলে ওই ক্লাসটাই চলে যাবে পুরোটা। আচ্ছা তাহলে আজকের ক্লাসে আমরা নক্ষত্রটা শুরু করি, আর একটা ক্লাসে আমাকে তো নবাংশ পড়াতেই হবে। তুমি হচ্ছে গিয়ে ডিটেলে মাঝখানে একটা এক্সট্রা ক্লাস দিয়ে বিভিন্ন গ্রুপকে একসাথে নিয়ে নবাংশটা বুঝিয়ে দেবো। ঠিক আছে। ঠিক আছে? আচ্ছা, সৌরভ বাবু বলুন। বললাম স্যার, আমি মাঙ্গলিক বিষয়টা বললাম যে লগ্ন কুণ্ডল মাঙ্গলিক আছেন কিন্তু নবাংশে গিয়ে মঙ্গল দোষ খণ্ডন হয়েছে, তাহলে সেটাকে মাঙ্গলিক ধরা যাবে না। কিন্তু প্রথম কথাটা কি বললেন, নিচস্থ উচ্চস্তর বিষয়টা একটু। পরাশরমণি বলে গেছেন যে হুম কোন গ্রহ যদি নবাংশ মূল কুণ্ডলিতে নিচস্থ হয়ে হুম নবাংশে উচ্চস্থ হয় তাহলে হুম সেই গ্রহ উচ্চস্থ গ্রহের মতোই বলবান হবে। মানে মূল কুণ্ডলিতে জন্ম কুণ্ডলিতে নিচস্থ কিন্তু হুম হুম নবাংশে উচ্চস্থ হয়েছে তাহলে তা সে অটোমেটিক্যালি বল পাবে। কোনো একটা গ্রহ হুম। যদি মূল কুণ্ডলী আর নবাংশে একই ঘরে থাকে তাহলে তাকে বর্গোত্তম বলা হয়, সাধারণ হ্যাঁ, এটা জানি বর্গোত্তম। স্যার। ঠিক আছে? হুম তো সুতরাং হুম নবাংশ কুণ্ডলী হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গুরুত্বের মূল কারণ হচ্ছে নবাংশ কুণ্ডলীর প্রত্যেকটা ঘর সেটা হচ্ছে নক্ষত্রের একটা ইন্ডিভিজুয়াল চরণকে নির্দেশ করে। হুম। পরিষ্কার হলো? বাহ বাহ। হুম হুম। এবার আমরা একটু নক্ষত্রের মধ্যে বললাম প্রবেশ বললাম স্যার, এছাড়া এছাড়া মাঙ্গলিক দোষ এবং এই যে আহ, বললেন যে নিচস্থ এবং উচ্চস্থ এই ক্ষেত্র ছাড়া আর কি ইম্পর্টেন্স আছে অন্যান্য? কিছু আমার মনে পড়ছে না। তো যাই হোক, আমরা ডাইভার্সন থেকে একটু দূরে থাকি। আমাদের এবার নক্ষত্র নিয়ে পড়তে হবে। প্রথম নক্ষত্র হচ্ছে অশ্বিনী। বিভিন্ন জায়গাতে একটা কনসেপশন আছে যে 27টা নক্ষত্রের নাম বলতে বললে অনেক জ্যোতিষী পারেন না। তো সেই ক্ষেত্রে আপনারা 27টা নক্ষত্রের নাম মুখস্থ করবেন। অশ্বিনী ভরণী থেকে শুরু করে উত্তর ভাদ্রপদ রেবতী পর্যন্ত 27টা নক্ষত্রের নাম যেন বেশ ভালো রকম ভাবে ঠোঁটস্থ থাকে। এর সঙ্গে সঙ্গে নক্ষত্রদের সিম্বল এগুলোকেও একটু মনে রাখার চিন্তা করতে হবে। আপনাদের এই গ্রুপে বেশ কিছু জ্যোতিষ রয়েছেন যারা হচ্ছে ভবিষ্যতের জ্যোতিষ সমাজকে নিয়ন্ত্রণ করবার ক্ষমতা রাখেন। তো আমরা গর্বিত যে আমরা আপনাদেরকে ছাত্র হিসেবে পেয়েছি, শিক্ষার্থী হিসেবে পেয়েছি, এতে আমরা রীতিমতো গর্বিত। আমি নাম বলছি না, কিন্তু আপনাদের মধ্যে বেশ কিছু মানুষ রয়েছেন যারা ভবিষ্যতে বঙ্গ জ্যোতিষে একটা জায়গা তৈরি করবেন। যাই হোক, তো আমরা চলে আসি প্রথম নক্ষত্র অশ্বিনী। কেউ বলেন প্রথম নক্ষত্র কৃতিকা, কেউ বলেন প্রথম নক্ষত্র অশ্বিনী। কৃতিকা নক্ষত্রের মধ্যে রয়েছে যে চিহ্ন,
সেটা হচ্ছে রেজার। রেজার মানে ব্লেড, খুন। তো বাচ্চারা যখন জন্ম হয়, বাচ্চার জন্মের সময় একটা ব্যাপার থাকে, অন জিনিস থাকে, তার নাম হচ্ছে অ্যাম্বিলিকাল কর্ড, নাভি রজ্জু। যে রজ্জুর মাধ্যমে বাচ্চা মায়ের গর্ভে থাকাকালীন মায়ের শরীরের সঙ্গে কমিউনিকেট করে, এর নাম হচ্ছে নাভি রজ্জু। তাহলে এই যে নাভি রজ্জু থেকে বাচ্চাকে কাটা হয়, আলাদা করা হয়, ওই রজ্জুটাকে কেটে দেওয়া হয়। তো এই যে কেটে দেওয়ার ব্যাপারটা, সেইটা ওরা কৃতিকা নক্ষত্রের সঙ্গে কানেকশন পাই। কৃতিকা নক্ষত্রের সঙ্গে কিরকম কানেকশন পাই? ও কৃতিকা নক্ষত্রের রেজার আছে, রেজার। অশ্বিনী নক্ষত্রে ডাক্তারবাবুরা এসছেন, কারণ অশ্বিনী কুমার দুজন, এরা হচ্ছে স্বর্গীয় ডক্টর, দেবতাদের চিকিৎসক। যেমন দেবতাদের চিকিৎসক আহ ঋষিদের চিকিৎসক যেমন সুশ্রুত চরক তেমনি ছিলেন, তেমনি দেবতাদের যিনি চিকিৎসক তারা হচ্ছে অশ্বিনী কুমার দুজন। এরা হচ্ছে নকুল এবং সহদেবের বাবা। তো এরা হচ্ছে গিয়ে যুগ্ম দেবতা বা যৌথ দেবতা। তো অশ্বিনী কুমার দুজন, এরা হচ্ছেন অশ্বিনী নক্ষত্রের অধিপতি। তারা ডাক্তার। ডাক্তার এলেন, বাচ্চার জন্ম হলো। বাচ্চার জন্ম কোথা থেকে হবে? যোনি থেকে। যোনি হচ্ছে একটা যন্ত্র, যে যন্ত্র ইন্ডিকেট করে ট্রান্সফরমেশন অফ লাইফ। এই মায়ের যোনি থেকে সন্তানের যে জন্ম হচ্ছে, এই সময় কিন্তু আমার যে আত্মা আগের পাস্ট বার্থ থেকে বা পাস্ট লাইফ থেকে এই লাইফে পদার্পণ করছে। মানে এই যে আমি মাটিতে নামলাম, নাবার যে রাস্তাটা, সেটা হচ্ছে মায়ের যোনি। তাহলে যোনি হচ্ছে একটা জায়গা, একটা ক্ষেত্র অফ ট্রান্সফরমেশন। এবং এইখানে যে দেবতাকে রাখা হচ্ছে, তিনি হচ্ছেন যমরাজ বা ধর্মরাজ। ধর্মরাজ কেন? কারণ তিনি হচ্ছে প্রারব্ধের হিসেব নিকেশ করবেন। ওই সেই চিত্রগুপ্ত আছে, যিনি খাতা খুলে বসবেন এবং পাপ পুণ্যের হিসেব করবেন। তো চিত্রগুপ্ত এই পাপ পুণ্যের হিসেবটা করে ফেলবেন। আর এইখানে হচ্ছে গিয়ে যমরাজ প্রারব্ধ ক্যালকুলেশন করে তাকে নতুন বার্থ চার্ট দিয়ে পৃথিবীতে পাঠাবেন, জন্মকুণ্ডলী দেবে পৃথিবীতে পাঠাবেন, কপাল লিখে লিখে পাঠিয়ে দেবেন। এবার ওই umbilical কর্ড বা নাভিরজ্জুটা কাটতে হবে। কাটতে গিয়ে কি লাগবে? কাটতে গিয়ে লাগবে একটা কাটার, সিজার। তাহলে সেই সিজার, এইটা হচ্ছে কোথায় রয়েছে? এটা আমরা কৃতিকা নক্ষত্রে পাচ্ছি। তারপরে যারা হচ্ছে গিয়ে আশেপাশের মাসি পিসি, যে তারা হচ্ছে গিয়ে কোলে নিয়ে নেবে বাচ্চাকে, তারা হচ্ছেন রোহিণী নক্ষত্র। যাই হোক, আমরা আজকে অশ্বিনী থেকে শুরু করি আর দেখবা। অশ্বিনী এই শব্দটা এসছে অশ্ব থেকে। তাহলে অশ্ব, এই অশ্ব শব্দটা, ঘোড়া, এই ওয়ার্ডটা যখনই আসবে, তখন কয়েকটা ওয়ার্ড আমাদের মনের মধ্যে আসবে। তার মানে তার মধ্যে প্রথমে আসবে তীব্র গতি, বীরত্ব, যুদ্ধ, শক্তি এবং স্ট্রেট। ঘোড়া সবসময় সোজা যায়, ঘোড়া কিন্তু এই ডায় বাই যাবে না, ঘোড়া সবসময় সোজা যাবে। এবং ঘোড়াকে ওই চোখে কিছু ঠুলি ফুলি পরিয়ে রাখে, তার জন্য ঘোড়ার গতি সবসময় সামনের দিকে, ঘোড়া ডায় বাই দেখতে পায় না। অশ্বিনী নক্ষত্রের চিহ্ন হচ্ছে অশ্বের মুখ যুক্ত নারী। এটা খেয়াল রাখতে হবে। আমরা কিন্তু অশ্বমুখ পুরুষ বলিনি, অশ্বমুখ নারী বলেছি। পুরুষ এবং নারীর মধ্যে সফটনেস এর একটা ডিফারেন্স। পুরুষ কিন্তু অনেক বেশি হার্ড, রিজিড। নারী কিন্তু অনেক বেশি ইমোশনাল। অশ্বিনী নক্ষত্রের মধ্যে ইমোশন রয়েছে। দেবতা হচ্ছেন অশ্বিনী কুমার দুজন, অশ্বিনী কুমার 1, অশ্বিনী কুমার 2। এরা হচ্ছে ভেষজ এবং ওষুধের দেবতা। এদের মধ্যে রয়েছে আয়ুর্বেদ, ডক্টর, ট্রিটমেন্ট করতে পারেন, হিলিং পাওয়ার। বেশ কিছু মানুষ হচ্ছে তারা রেকি করে হিল করে দেন। তাদের মধ্যে হচ্ছে গিয়ে অশ্বিনী নক্ষত্রের প্রভাব রয়েছে। এই দেবতা, এদের প্রিয় তরল পদার্থ হচ্ছে মধু। এটা খেয়াল রাখতে হবে, কারণ অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকা, তাদেরকে মিষ্টি অ্যাট্রাক্ট করে। তাহলে যদি, এবার কমপ্লিকেশন আসছে, যদি একজন মানুষের কর্কট লগ্ন, একজন মানুষের কর্কট লগ্ন, আমরা লিখি, একজন মানুষের কর্কট লগ্ন এবং তার মঙ্গল হচ্ছে গিয়ে এইখানে বসে আছে,
2°34' মঙ্গল বসে আছে। মঙ্গল 2°34' বসে আছে। তাহলে পঞ্চমপতি সে হচ্ছে গিয়ে অশ্বিনী নক্ষত্রে বসে আছে। তার মানে এর সন্তান, সে হচ্ছে গিয়ে মধু খেতে ভালোবাসার একটা সম্ভাবনা রয়েছে। এর সন্তান মিষ্টি ভালোবাসবে। আরেকটা জিনিস কি, দশমপতি মঙ্গল অশ্বিনী নক্ষত্রে রয়েছে। তার মানে এর পেশার সঙ্গে মেডিকেল, ভেষজ, হার্বাল ট্রিটমেন্ট এই সমস্ত বিষয় কানেক্টেড হতে পারে। এবং ইউনিভার্স এই মানুষটাকে যে ডিজাইন করে পাঠিয়েছে সেটা হচ্ছে কি এই মানুষটা যেন মেডিকেল প্রফেশনের সাথে যুক্ত হয়। যদি না হয়, যদি না হয় তাহলে তার সাকসেস রেট কমবে। আর যদি হয়, সে যদি ইউনিভার্সের ইশারাকে ফলো করে তাহলে সাকসেস রেট বাড়বে। এই জায়গাটা বুঝতে অসুবিধা হলে একটু বলতে হবে। পরের নক্ষত্র থেকে আমরা আর এত ডিটেলে পড়বো না, পরের নক্ষত্রে আমরা একটু ওপর দিয়ে যাবো। স্যার স্যার একটা বুঝতে প্রশ্ন পারা করবো? গেল? মঙ্গলটা বেসিক্যালি লগ্ন ইয়েটা পঞ্চমপতি দশমে গেছে, মধু খেতে ভালোবাসবে, এটা বুঝতে পারলাম। আরেকটা সেকেন্ড প্রেডিকশন যেটা বললেন ওটা বুঝতে পারলাম না। বলছি, আর কারোর কোনো প্রশ্ন? স্যার হ্যাঁ স্যার, একটা প্রশ্ন। পঞ্চমপতি অশ্বিনী নক্ষত্রে, সেক্ষেত্রে এই জাতক জাতিকার সন্তান মিষ্টি খেতে ভালোবাসবে এবং সেই সন্তান মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত হতে পারে, নাকি সেই জাতক না পারে। কিংবা জাতিকা মেডিকেল প্রফেশনের সঙ্গে যুক্ত হতে পারে? ধরা হচ্ছে আমরা এবার আসি, সন্তানের মধ্যে হিলিং পাওয়ার থাকতে। হিলিং পাওয়ার, হিলিং পাওয়ার কেন? কারণ সে অশ্বিনী নক্ষত্রে পঞ্চম পতিই বসে রয়েছে। আর দশমপতি, দশম হচ্ছে প্রফেশন, দশমপতি এইখানে অবস্থান করে রয়েছে অশ্বিনী নক্ষত্রে। তাই এই লোকটার প্রফেশন সেটা হচ্ছে গিয়ে মেডিকেল হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু এইখানে পঞ্চমপতি পঞ্চমের ষষ্ঠে বসে আছে, এবং ষষ্ঠ ভাবটা, পঞ্চমপতি পঞ্চমের ষষ্ঠে বসে আছে, এবং ষষ্ঠ ভাবটা হচ্ছে কর্মের ভাব। ষষ্ঠপতি স্বয়ং পঞ্চমপতি। তাহলে এই ক্ষেত্রে সন্তানেরও মেডিকেল প্রফেশনে যাওয়ার চান্সেস রয়েছে। এবং এইখানে খেয়াল রাখতে হবে, এইটা হচ্ছে গিয়ে যদি আবার পঞ্চম ভাব হয়, এটা যদি আবার, এটা তো আবার পঞ্চম ভাব বটেই, তাহলে মঙ্গলের দৃষ্টি পঞ্চমের নবমে পড়েছে। তাহলে এই মানুষটার পেশার মধ্যেও একটা হিলিং ওরিয়েন্টেড পেশা, কিংবা হার্বাল প্রোডাক্টস কিংবা ভেষজ সেই সমস্ত ওরিয়েন্টেড পেশা হওয়ার সম্ভাবনা বেশি। পরিষ্কার হলো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। মঙ্গল এখানে পঞ্চমপতি এবং দশমপতি। মঙ্গল যেমন সন্তানকেও ইন্ডিকেট করবে, তেমনি ভাবেই মঙ্গল আমার কর্মাকেও ইন্ডিকেট করবে, আমার প্রফেশনকেও ইন্ডিকেট করবে। মানে আমার যে প্রফেশন সেইটা অশ্বিনী নক্ষত্র নির্দেশিত প্রফেশন হবে। আর সন্তানের যে বডি, সন্তানের যে অ্যাপিয়ারেন্স, সন্তানের যে বিহেভিয়ার, সেইটা অশ্বিনী নক্ষত্র ওরিয়েন্টেড হবে। মজার জিনিস হচ্ছে, যখন ধরুন আপনারা হোরারি চার্ট করছেন, আপনার মনে হচ্ছে যে আপনার বাড়ি থেকে কেউ চুরি করেছে। এবার এই চুরি করবার সময় যে লোকটা চুরি করেছে, আপনার বাড়িতে প্রচুর লোক এসছে, এবং সেখানে আপনার বাড়ি থেকে কিছু একটা জিনিস চুরি হয়েছে। খুব ভালো কথা। এবার যে লোকটা চুরি করেছে সেই লোকটা কোন পেশায় ছিল সেইটা আমরা এই হোরারি থেকে বার করতে পারি। যেমন একটা এক্সাম্পল দিই, ধরুন যে এই মানুষটা, এই লোকটার লগ্ন হচ্ছে বৃশ্চিক। তাহলে বৃশ্চিক লগ্নের লোক এটা। তাহলে আমরা ধরে নিচ্ছি এই লোকটার ক্ষেত্রে চুরি হয়েছে, এবং এখানে রাহু 11°-তে বসে আছে। তাহলে এইখানে আমরা নিশ্চিন্ত হতে পারি যে রাহু চুরি করেছে। কিন্তু রাহুটা কোন রাহু? রাহুটা হচ্ছে অশ্বিনী নক্ষত্রের চতুর্থ চরণকে ইন্ডিকেট করছে। তাহলে অশ্বিনী নক্ষত্রের পেশা সেটা আমরা আইডেন্টিফাই করব, এবং অশ্বিনী নক্ষত্রের এই পেশাকে আইডেন্টিফাই করবার পরে
আমরা জানতে পারবো কোন লোক চুরি করতে পারে বা কোন গ্রুপ অফ পিপল তারা চুরি করতে পারে। বোঝা গেল? তাহলে অশ্বিনী নক্ষত্রের যে পেশাগুলো আমরা একটু পরে পড়বো। তো রাহু বসেছে লগ্নের পঞ্চমে, কেন? সেই জন্য লগ্নের ষষ্ঠে। ষষ্ঠে আসবে স্যার। ষষ্ঠ ভাব তো চুরি ইন্ডিকেট করে, চুরি, ক্ষয়, ক্ষতি, নাশ, হুম হুম। রোগ, রিপু, বিনাশ, আচ্ছা। পীড়া, যন্ত্রণা, লেবার, পরিশ্রম, সব সিক্স হাউস। তাহলে রাহু সিক্স হাউসে বসেছে এবং এটা এটা ট্রানজিট গোচর, এবং এই সময় চুরি হয়েছে। এবার এই যে চুরিটা হয়েছে, তাহলে রাহু অবশ্যই কানেক্টেড। তাহলে এবার রাহু বসে আছে কোথায়? রাহু কাকে ইন্ডিকেট করছে? তাহলে এখানে রয়েছে অশ্ব সেবক, পেশা হচ্ছে অশ্ব সেবক, পরিচালক, চিকিৎসক, পুরোহিত, ফিজিওথেরাপিস্ট, যে হচ্ছে কি মাসাজ করে। মাসাজ ঠিক নয়, ফিজিওথেরাপি আর একটা আলাদাই পেশা। আপনারা অনেকেই জানেন ডাক্তাররা এখন হাড়টার ভেঙে গেলে পরে বলে ফিজিওথেরাপি করতে হবে। শিশু বিশেষজ্ঞ, অশ্বিনী নক্ষত্রে রয়েছে নৃত্যশিল্পী, পরিবহন শিল্প। পরিবহন কেন? কারণ ঘোড়া, ঘোড়া তো পরিবহন করবে। মালি, চিত্রশিল্পী, শিক্ষক, ভেষজ বিশারদ, আয়ুর্বেদিক চিকিৎসক, রেস, রেস ঘোড়ার সঙ্গে রেস, স্টান্টম্যান, স্পিড, গবেষণা। কেতুর দ্বারা প্রভাবিত অশ্বিনী নক্ষত্র। আইন, সেনা, সেনা কেন? আবার সেই ঘোড়া। স্পিড, গতিবেগ, একটা লোক খুব জোরে বাইক চালায়, সেই লোকটা চুরি করতে পারে। যে একটা লোক যে এসেছিল, সে প্রচন্ড জোরে বাইক চালায়, তাহলে সেই লোকটা এখানে চুরি করতে পারে। রত্ন ও স্বর্ণ ব্যবসায়ী, ছোট ব্যবসা এবং দোকান। তাহলে এখান থেকে আইডেন্টিফাই করতে হবে যে কোন মানুষটা এই চুরির সঙ্গে সংযুক্ত হতে পারে। তাহলে বিষয়টা বুঝতে পারলেন, মোটামুটি নক্ষত্রের গুরুত্ব কতটা কিছুটা বুঝতে পারা গেল। আচ্ছা, অশ্বিনী নক্ষত্রের বৈশিষ্ট্য হচ্ছে সুস্থতা এবং দীর্ঘায়ু। অশ্বিনী নক্ষত্রের মধ্যে রয়েছে হিলিং পাওয়ার। তাহলে কারুর যদি পঞ্চমপতি অশ্বিনী নক্ষত্রে থাকে, কারুর পঞ্চমপতি, পঞ্চমপতি হচ্ছে স্ব আরোগ্যের কারক, আমার শরীর নিজেকে হিল করবে, সেই আরোগ্যের কারক সেটা হচ্ছে পঞ্চম। আর একাদশ হচ্ছে বাহ্যিক আরোগ্যের কারক, ডাক্তারবাবু আসবে, ট্রিটমেন্ট করবে, দুটো ইনজেকশন দেবে, আপনি সুস্থ হবেন। সেই ডাক্তারবাবুটি হচ্ছে রোগের পরোক্ষ শত্রু। আর রোগের প্রত্যক্ষ শত্রুকে, সেটা হচ্ছে আমার ইমিউনিটি সিস্টেম। তাহলে ইমিউনিটি সিস্টেম, আমার অনাক্রম্যতা, আমার আত্ম বা রোগ প্রতিরোধ ক্ষমতাকে ইন্ডিকেট করবে পঞ্চম ভাব। পঞ্চমপতি যদি কেতু যুক্ত হয় বা পঞ্চমপতি যদি অশ্বিনী নক্ষত্রে থাকে, তাহলে কিন্তু সুস্থতা, রোগ প্রতিরোধ ক্ষমতা এবং দীর্ঘায়ু নির্দেশিত হয়। অশ্বিনী নক্ষত্রের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে, অশ্বিনী নক্ষত্রের মধ্যে সূর্যদেব তিনি তুঙ্গ হয়ে থাকেন। ফলে অশ্বিনী নক্ষত্র সূর্যের মতন গ্রহকে সে তুঙ্গ ক্ষেত্র প্রদান করেছে। ফলে অশ্বিনী নক্ষত্রের কিন্তু প্রকাশ, তেজ, নিজেকে প্রকাশিত করবার ক্ষমতা, পাবলিসিটি, স্ট্রেংথ অফ পাবলিসিটি বা মোটিভেশন বা মুভমেন্ট বা আর্জ অফ পাবলিসিটি, এটা কিন্তু ভীষণ হাই। এই জায়গাটা বুঝতে পারা গেল? স্যার চরণ অনুযায়ী কি কোনো ডিফারেন্স হবে, ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ চরণ? সেখানে আমরা আসিনি, হবে হবে, এ ওকে খুব স্যার। কমপ্লিকেটেড। এই অশ্বিনী নক্ষত্রে যখন রবি অবস্থান করেছিল, সেই সময় হনুমানজি জন্মগ্রহণ করেন। হনুমানের তো তুলা রাশি স্বাতি নক্ষত্র, কিন্তু হনুমানের লগ্ন কুণ্ডলিতে বা জন্ম কুণ্ডলিতে রবি উচ্চস্থ ছিল। বলা হয় ভগবান শ্রী রামচন্দ্র, তারও কিন্তু রবি উচ্চস্থই ছিল।
অশ্বিনী নক্ষত্রের অন্তর্নিহিত অর্থ হচ্ছে ডুয়ালিটি, সেন্স অফ ডুয়াল থিঙ্কিং, দ্বৈত মানসিকতা, অর্থাৎ দু রকম রয়েছে। অশ্বিনী নক্ষত্রের মধ্যে আমাদের যে দ্বৈতবাদ সেটা সম্পর্কযুক্ত, যে ডুয়াল থিঙ্কিং সেটা অশ্বিনীর সঙ্গে কানেক্ট। অশ্বিনী নক্ষত্রের মধ্যে রয়েছে তীব্র সৌন্দর্য, অ্যাট্রাকটিভ পাওয়ার, এরা সৌভাগ্যবান এবং রত্ন প্রিয়, এরা সোনা গয়না রত্ন ইত্যাদি ভীষণ ভীষণভাবে পছন্দ করবেন। অশ্বিনী নক্ষত্রের বেশ কিছু মানুষ রয়েছেন যারা হচ্ছে গিয়ে একদম বেসিক লেভেলে, গ্রাসরুট লেভেলে তাদের জীবন শুরু করেছিলেন, কিন্তু একটা হিউজ ডেভেলপমেন্ট তারা করতে পেরেছেন। এটা আমরা অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে দেখতে পাই। প্রত্যেকটা নক্ষত্রের একটা করে যোগ তারা আছে। তো যোগ তারা আমাদের প্রেডিকশনের সঙ্গে খুব একটা কানেক্টেড নয়। তো অশ্বিনী নক্ষত্রের যোগ তারা হচ্ছে আলফা অ্যারিয়েটিস, আলফা অ্যারিয়েটিস, বা কারো কারো মতে বিটা অ্যারিয়েটিস। তো এইগুলো আমাদের দরকার হবে না, তাই আমি এগুলো পড়াবো না। এবার যেটা পড়তে হবে সেটা হচ্ছে অশ্বিনী নক্ষত্রের নাক্ষত্রিক উপযোগ্যতা, এর রাশিগত উপযোগ। অর্থাৎ অশ্বিনী নক্ষত্রের মানুষ কোন কোন রাশি বা কোন কোন নক্ষত্রের সঙ্গে বন্ধুত্ব করতে পারেন। তাদের মধ্যে রয়েছে বৃষ, মিথুন, কর্কট, তুলা এবং মকর। বৃষ, মিথুন, কর্কট, তুলা এবং মকর। আপনাদেরকে যে ডিটেল শেয়ার করছি এটা মোটামুটি আমার 2.5 বছরের খাটনির রেজাল্ট। অশ্বিনী নক্ষত্রের নাক্ষত্রিক উপযোগ্যতা, তারা হচ্ছেন ভরণী, কৃতিকা, রোহিণী। আপনারা লিখুন 2, 3, 4, 5, 7। পুনর্বসু পুষ্যা, পুষ্যা হচ্ছে 8, অশ্লেষা 9, মঘা 10, পূর্ব ফাল্গুনী 11, চিত্রা 14, স্বাতি 15, বিশাখা 16, অনুরাধা 17, পূর্বাষাঢ়া অর্থাৎ 20, উত্তরাষাঢ়া 21, শ্রবণা 22, ধনিষ্ঠা 23, উত্তর ভাদ্রপদ 26 এবং রেবতী 27। অশ্বিনী নক্ষত্রের একদম প্রথমে আমাদের গন্ডমূল বিন্দু বা গন্ড অন্ত পড়ছে, এইরকম জায়গাতে আমরা গন্ডমূল বিন্দুকে দেখতে পাবো। অর্থাৎ অশ্বিনী নক্ষত্রের শুরুটা এটা কিন্তু খুব একটা সুবিধার নয়। যতই দেব চিকিৎসক হোক আর যাই হোক, অশ্বিনী নক্ষত্রের যে স্টার্টিং ফেজ এইটা কিন্তু উইক বা দুর্ভাগ্যজনক। তাই যাদের জন্ম অশ্বিনী নক্ষত্রের একদম শুরুতে হবে তারা কিন্তু খুব একটা সৌভাগ্যবী। 0 থেকে কত ডিগ্রির মধ্যে স্যার? দেখুন, এইটা অনেক রকম মত রয়েছে। কেউ বলেন প্রথম 3 ডিগ্রি 20 মিনিট, আর ঠিক আগের 3 ডিগ্রি 20 মিনিট, অর্থাৎ প্রথম চরণ আগের চরণ। কেউ বলেন এটা, কেউ বলেন 1 মিনিট আগে 1 মিনিট পেছনে। তো বিষয়টা হচ্ছে ওই যে সীমানাটা 0 ডিগ্রির আশেপাশে, এই জায়গাটাতে দুর্বল হচ্ছে। এবার এটা আপনি কয়েকটা কুণ্ডলী দেখলে পরেই বুঝতে পারবেন, সামনের মানুষটাকে দেখলে বুঝতে পারবেন। কিন্তু এক্স্যাক্টলি যে 3 ডিগ্রি 20 মিনিটের পরে সবল হয়ে উঠলো এরকম নয় ব্যাপার। পুরো ব্যাপারটাই এক কন্টিনিউয়াস প্রসেস, স্লো চেঞ্জেস দেখতে পাওয়া যাবে। তাহলে আপনাকে খেয়াল রাখতে হবে যেটা হচ্ছে 30 ডিগ্রি তার আশেপাশের আপনি 1 ডিগ্রি করে বা 30 ডিগ্রি করে 30 মিনিট করে ধরতে পারেন। 1 ডিগ্রি করে বা 30 মিনিট করে হাফ ধরতে পারেন। কয়েকটা প্র্যাকটিক্যাল চার্ট অ্যানালাইসিস করলে পরে আপনি বুঝতে পারবেন যে কতটার মধ্যে আপনি প্রভাব পাচ্ছেন, কোন ছকে কতটা প্রভাব পাওয়া যাচ্ছে। আর এটা লগ্নটা যেখানে থাকবে সেটার উপরে বলা হয়, তাই তো? গ্রহর ব্যাপারে তো নয়, অন্য গ্রহ। কেন? অবশ্যই গ্রহের ব্যাপারে। রাশিটার যেখান থেকে শুরু হচ্ছে, অশ্বিনী নক্ষত্র মেষ রাশি শুরু হচ্ছে যেখান থেকে অগ্নিতত্ত্বের 0 ডিগ্রি, এর আগে এবং পরে সেইখানে গন্ডমূল বিন্দু রয়েছে। আচ্ছা,
এবার কতগুলো বিশেষ পয়েন্ট আমাদের খেয়াল রাখতে হবে। অশ্বিনী নক্ষত্রের আরেকটা নাম হচ্ছে অশ্বায়ুজ। অশ্ব, আয়ু, জ, অর্থাৎ অশ্ব তো অশ্ব রয়েছে, আয়ু এবং জ অর্থাৎ আয়ু জন্ম দেয় যে, অর্থাৎ আয়ুর যে বৃদ্ধি করে, আয়ু সৃষ্টিকারক, সে হচ্ছে অশ্বিনী। তার সে এমনিতেই আয়ু বাড়িয়ে দেয়। দেবতারা হচ্ছেন অশ্বিনী কুমার দুজন। এখানে তারা, তারার সংখ্যা হচ্ছে 3, নক্ষত্র সংখ্যা 3, স্ত্রীলিঙ্গের নক্ষত্র। অশ্বিনী নক্ষত্রের প্রকৃতি হচ্ছে দত্তক প্রকৃতি। এর চিহ্ন হচ্ছে অশ্বের মাথা, ঘোড়ার মাথা। এটা যে অঙ্গকে নির্দেশ করে সেটা হচ্ছে হাঁটুর নিচের অংশ। এর যে পুরুষার্থ, আপনারা ছোটবেলায় মহাভারত দেখেছেন, অর্থ কি, পরমার্থ কি, স্বার্থ কি, পুরুষার্থ কি, এরকম ছিল না? তো সেইখানে হচ্ছে গিয়ে এই পুরুষার্থ হচ্ছে ধর্ম। অশ্বিনী নক্ষত্রের যে পুরুষার্থ সেটা হলো ধর্ম। প্রত্যেকটা নক্ষত্রের 4টে করে বর্ণ পাবেন, এই বর্ণগুলো নামকরণে কাজে লাগে। তো অশ্বিনী নক্ষত্রের বর্ণ হচ্ছে চু, চে, চো, লা, মানে চু, চে, চো, লা। অশ্বিনী নক্ষত্রের এই 4টে বর্ণ। এর কর্ম বা কর্মের দিক, দিশা, সেটা কিন্তু অবশ্যই বাণিজ্য ওরিয়েন্টেড, ব্যবসা এরা পছন্দ করে। অশ্বিনী নক্ষত্র তো প্রচন্ড ক্রিয়েটিভ, তাই সবসময় সিস্টেমেটিক সার্ভিস লাইফ এরা নিতে পারেন। এর যে দশা সেটা হচ্ছে সৃষ্টি, সৃষ্টি, স্থিতি, বিনাশ বা প্রলয়। অশ্বিনী নক্ষত্রের যে দশা সেটা হচ্ছে সৃষ্টি। অশ্বিনী নক্ষত্রের দিক হচ্ছে দক্ষিণ পূর্ব, সাউথ ইস্ট। বৃক্ষ হচ্ছে অর্শগন্ধা, তত্ত্ব হচ্ছে বায়ু তত্ত্ব, উপাদান ধাতু এবং কলাকোষ। অশ্বিনী নক্ষত্রের উপাদান হচ্ছে ধাতু এবং কলাকোষ। পার্থিব প্রকাশ, সেনা দল, সেনার অফিস বা পুলিশের আর্ম ফোর্স, এরকম। কারণ অশ্বিনী নক্ষত্র ঘোড়ার দিক যাবে কোথায়? ঘোড়া দিয়ে তো যাবে যুদ্ধ করতে, ঘোড়ার পিঠে চেপে সে রাজপুত্র একাই যাবে যুদ্ধ করতে, বাহুবলী। তাহলে সেইখানে অশ্বিনী নক্ষত্রের সিম্বল হচ্ছে বা পার্থিব প্রকাশ হচ্ছে সেনা দল বা ট্রুপ অফ আর্মি। পার্থিব পরিবেশ বা পার্থিব এনভায়রনমেন্ট, এই এনভায়রনমেন্টটা অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্রে হচ্ছে গ্রাম্য এলাকা, যেখানে ভেষজ পাওয়া যায়, যেখানে আয়ুর্বেদিক গাছপালা তৈরি হয়। আমাদের শহরে তো কোনো গাছই নেই। এটা আদি নারী, দেবগণ এবং অশ্বজনী। আদি নারী, দেবগণ, আর আর কি বললেন স্যার? অশ্বজনী, অশ্বজনী, আমি এখনো বুঝতে পারলাম না। অশ্ব অশ্ব অশ্বজনী। প্রত্যেকটা ও নক্ষত্রের জনি হয় না, হ্যাঁ হ্যাঁ মাদর জনি, ইঁদুর জনি, হ্যাঁ। তো এটা হচ্ছে অশ্বজনী। ঠিক আছে। এবার কিছু চারিত্রিক বৈশিষ্ট্য, এখন আমরা গল্পতে ঢুকিনি, তো পরের নক্ষত্রগুলোকে নিয়ে আমরা আর এত বলবো না, আমরা একটু চটপট চটপট করবো, তাকে একদিনে 5-6টা নক্ষত্র আমাদের করতে হবে। এবার অশ্বিনীর কয়েকটা বিশেষ চারিত্রিক বৈশিষ্ট্য। অত্যন্ত বুদ্ধিমান, দাবা খেলায় পারদর্শী, ক্ষিপ্র গতি, ভ্রমণ প্রিয়, ভ্রমণ প্রিয়, ঘোড়ারা ঘুরে ঘুরে বেড়ায়, নামি ঘোড়া, বন্ধু বৎসল, অর্থাৎ বন্ধুদেরকে এরা ভীষণ কেয়ারিং করে, বন্ধুদের প্রতি এদের বিরাট যত্ন থাকে। জুয়া খেলা, রেস, এগুলোর প্রতি আগ্রহ রয়েছে। গুপ্ত বিদ্যার অধিকারী, এটা মাস্ট। ও সেই নক্ষত্রের মানুষদের গুপ্ত বিদ্যা এটা থাকে। যেমন অষ্টমে কেতু গুপ্ত বিদ্যা দিতে পারে, তেমনি মেষ রাশি কিন্তু মস্তক, এটা খেয়াল রাখতে হবে। মস্তকের মধ্যে কেতু লুকিয়ে আছে, কেতু মানে কুণ্ডলীকৃত অবস্থা। অশ্বিনী নক্ষত্র আমাদের কুণ্ডলীকে নির্দেশ করে। মেষ নক্ষত্র মানে কি, সরি, মেষ রাশি মানে কি মস্তক, মাথা, তার মধ্যে কেতু হচ্ছে কুণ্ডলী। তাহলে অশ্বিনী নক্ষত্র কুণ্ডলিনী শক্তিকে ইন্ডিকেট করে।
তাই এরা অতি সহজেই গুপ্তবিদ্যা অর্জন করতে পারে বা গুপ্তবিদ্যায় পারদর্শী হয়ে ওঠে। সুন্দর দেখতে, আকর্ষণীয় ব্যক্তিত্ব, তন্ত্র বিশারদ, রোগ নিরাময় ক্ষমতা যুক্ত, প্রতিক্রিয়াশীল এবং যথেষ্ট প্রতিভা। এরা অত্যন্ত সৃজনশীল প্রকৃতির। এদের জাদুবিদ্যার প্রতি আসক্তি দেখতে পাওয়া যায়। এবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে এজ অফ অ্যাক্টিভেশন। কোন সময়ে অশ্বিনী নক্ষত্রের মানুষরা, কোন সময়ে অশ্বিনী নক্ষত্র কিভাবে, অশ্বিনী নক্ষত্রে কোনো একটা গ্রহ রয়েছে, সে কোন সময় ফল দেবে। এটা হচ্ছে 24, 46, 62। আচ্ছা, তো তার এই 24, 46, 62 বছর বয়সে এই নক্ষত্র ফলদান করবে? এই নক্ষত্ররা অ্যাক্টিভ হবে, ঠিক আছে? আচ্ছা, অ্যাক্টিভ। হুম। অ্যাক্টিভ হবে, এটা হচ্ছে নক্ষত্রদের অ্যাক্টিভেশন। শোনা যাচ্ছে কথা? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। স্যার হ্যাঁ, আপনি এই কি নক্ষত্রের এজ অফ অ্যাক্টিভেশন এটা হচ্ছে ওইটা। এরপরে হচ্ছে অশ্বিনী নক্ষত্রের কতগুলো বিশেষ গল্প হচ্ছে, তার মধ্যে সেই গল্পগুলোকে আমি একটুখানি বলবো। এবার অশ্বিনী নক্ষত্রের কিছু লাভজনক কার্যাবলী আছে। তার মধ্যে রয়েছে নৌকো যাত্রা, শিক্ষা লাভ, নতুন বস্ত্র পরিধান, রত্ন ধারণ এবং শিল্প আরম্ভ। স্যার আরেকবার একটু বলুন। নৌকো যাত্রা, শিক্ষা লাভ, নতুন বস্ত্র পরিধান, রত্ন ধারণ, শিল্প আরম্ভ, বস্ত্র বয়ন। কৃষিকার্য, গৃহপ্রবেশ, বীজ বপন, গাছপালা লাগানোর জন্য অশ্বিনী নক্ষত্র হচ্ছে অত্যন্ত শুভ। ঠিক আছে, এবার আমরা চলে আসব আমাদের এই নক্ষত্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট। এখানে সেটা হচ্ছে গিয়ে বৈদিক কাহিনী, এবং এই প্রত্যেকটা বৈদিক কাহিনী আমাদের প্রেডিকশনের সঙ্গে কানেক্টেড। বৈদিক কাহিনী শুধু নয়, পৌরাণিক কাহিনীও। অশ্বিনী নক্ষত্রের বৈদিক কাহিনী সেটা হচ্ছে সূর্যের সঙ্গে কানেক্টেড। সূর্যের স্ত্রী তিনি হচ্ছেন সঞ্জনা, সূর্যের স্ত্রী সঞ্জনা, তার 3 পুত্র, তারা হচ্ছেন মনু, যম এবং যমুনা অথবা জামি। তো সূর্য যখনই সঞ্জনার সঙ্গে ঘনিষ্ঠ হতেন বা কাছাকাছি আসতেন, তখনই সূর্যের প্রখর তাপে সঞ্জনা তার রূপ এবং শক্তি হারিয়ে ফেলতেন। তখন তিনি কি করতেন? তিনি বিশ্রামের জন্য অরণ্যে গমন করতেন। এখানে সেই অরণ্য ওয়ার্ডটা আছে। তিনি কিন্তু বাড়িতে এসি চালিয়ে থাকতেন না, তিনি অরণ্যে গিয়ে বিশ্রাম করতেন। এবং অশ্বিনী নক্ষত্রের সঙ্গে সেই ভেষজ ব্যাপারটা কানেক্টেড। এই সময় তিনি ভাবলেন যে সূর্য অন্য নারীর প্রতি আসক্ত হতে পারে। তখন তিনি নিজের একটা প্রতিরূপ সৃষ্টি করলেন।
যে নারীর নাম হচ্ছে ছায়া। তো এই ছায়ার গর্ভে, সূর্য ছায়ার সঙ্গে থাকতো সেই সময়, ছায়ার গর্ভেও তিনটে সন্তান হলো। এদের নাম হলো মণি, মনু এবং তাপ। আগের একটা মনুর জন্ম হয়েছিল সূর্যের সঞ্জনার সাথে, সে হচ্ছে প্রথম মনু। আর এবার যার জন্ম হলো ইনি হচ্ছেন দ্বিতীয় মনু। আর তৈরি হলেন তাপ। এবার সূর্য দেখতে পেলেন যে এই সন্তানদের প্রতি তার বউয়ের যে নজর, আগের যে যম, জামি বা মনু, এদের প্রতি সেই নজর নেই। তখন সূর্য উপলব্ধি করলেন যে এই নারী প্রকৃতপক্ষে সঞ্জনা নয়। তখন তিনি সর্বত্র ব্রহ্মাণ্ডব্যাপী তার অনুসন্ধান প্রক্রিয়া চালু করলেন। নিজের আলো সেটাকে বিকশিত করে তিনি খুঁজতে লাগলেন কোথায় তার আসল বউ। এই খুঁজতে খুঁজতে তিনি দেখলেন যে সঞ্জনা বনে এক ঘোড়ার রূপ ধরে, মানে স্ত্রী ঘোড়ার রূপ ধরে ঘুরে বেড়াচ্ছে। তখন তিনি সঞ্জনার সঙ্গে আবার গিয়ে মিলিত হন, এবং তখন তিনি ঘটক রূপে মিলিত হন। তখন তিনি অশ্বের রূপ ধারণ করে সঞ্জনার সঙ্গে মিলিত হন। তো আগেকার দিনে আমরা বিভিন্ন জায়গাতে পড়েছি যে মুনি ঋষিরা বিভিন্ন সময় পশু বা পাখির রূপ ধারণ করে তারা যৌনতায় লিপ্ত হতেন, এবং সেই সময় তাদের সন্তানও হতো। তো এই ক্ষেত্রে সূর্য এবং তার স্ত্রী সঞ্জনা যেহেতু ঘটক রূপে মিলিত হয়েছিলেন, তাই অশ্বিনী কুমার দুজনের জন্ম হলো, এবং এদের মাথা সেটা হচ্ছে গিয়ে ঘোড়ার মতো রূপযুক্ত হলো। এই সময় তিন সন্তানের জন্ম হয়। তারা হচ্ছেন দুজন অশ্বিনী কুমার, এবং শেষ সন্তানের নাম হচ্ছে রেবন্ত। তাই এই এই হচ্ছে গিয়ে অশ্বিনী কুমার দুজনের জন্ম বৃত্তান্ত। এইখানে কি কি রয়েছে? এইখানে প্রথম রয়েছে সূর্যের তার স্ত্রীর প্রতি কেয়ারিং। সূর্য অন্য স্ত্রীর সঙ্গে মিলিত হয়েও, মানে কেন তো মিলিত হতে চাননি, এই যে পিওরিটি, এটা অশ্বিনী নক্ষত্রের মধ্যে রয়েছে। এরপরে কি রয়েছে? সন্তানের প্রতি কামনা এবং ভালোবাসা। আর কি রয়েছে? স্নেহ, এটাও রয়েছে। আর কি রয়েছে? আর রয়েছে অরণ্য এবং যৌন মিলনের চেষ্টা। তাহলে অশ্বিনী নক্ষত্রের যেটা প্রথম কাহিনী, সেটা আমরা মোটামুটি বুঝতে পারলাম। হ্যাঁ স্যার। পরবর্তী আরেকটা কাহিনী রয়েছে। ইন্দ্রের কাছে কিছু বিশেষ কেমিক্যাল ফর্মুলা ছিল। দিব্য পানীয় তৈরি করতে পারতেন ইন্দ্র। আমরা জানি তার কাছে সোমরসের দখল ছিল। তো ইন্দ্র মহর্ষি দধিচিকে এই বিদ্যা দান করেন, এবং বলেন যে যদি তুমি এই বিদ্যা কখনো প্রকাশ করো, তাহলে তোমার মাথা শরীর থেকে আলাদা হয়ে যাবে। অশ্বিনী কুমার দুজন এই বিদ্যা শিখতে আগ্রহী হয়ে ওঠেন, কারণ তাদের তো এই ট্রিটমেন্ট, এই দিব্য পানীয় জানতে হবে। তখন তারা ঋষিকে গিয়ে বলেন। ঋষি বলেন, দেখো তোমাদেরকে শেখাতে পারি, শেখাতে তো আমার আপত্তি নেই। ঋষি বা মুনি বা পণ্ডিত বা বিদ্বান বা গুরু, এদের কাছে শিষ্য যদি কিছু চায়, বিশেষ করে শিখতে চায়, সেই শিক্ষা কিন্তু তাকে দিতে হবে। এটা হচ্ছে নিয়ম। তো শিষ্য এসে জানতে চেয়েছে, গুরুকে বলতে হবে। গুরু বললেন, তোমরা যদি আমাকে এটা বলতে বাধ্য করো, তাহলে আমার মুন্ডুটা খসে পড়ে যায়। তখন অশ্বিনী কুমার দুজন ঋষির মাথা একটা ঘোড়ার মাথায় স্থাপন করেন, এবং ঘোড়ার মাথার সাথে ঋষির মাথা প্রতিস্থাপিত করেন। তখন সেই ঘোড়ার মুখ থেকে তারা বিদ্যা লাভ করেন, এবং বিদ্যাদান করবার পরেই সেই ঘোড়ার মাথাটি খসে পড়ে গেলে তারা আবার ঋষির মাথা পুনঃস্থাপন করেন। তাহলে এখানে কি রয়েছে? এখানে রয়েছে অপারেশন, এখানে রয়েছে চিকিৎসা, এখানে রয়েছে গুপ্ত বিদ্যার প্রতি আসক্তি, এখানে রয়েছে সুরা বা দিব্য পানীয় প্রস্তুত করার প্রচেষ্টা। মানে এই আসক্তি, সুরা, গুপ্তবিদ্যা, চিকিৎসা, অপারেশন, প্রত্যেকটা বিষয়
অশ্বিনী নক্ষত্রের সঙ্গে যুক্ত। আপনাকে কেউ এসে একজন জিজ্ঞেস করলো, বলুন তো আমার স্বামীর পেশাটা কি হতে পারে? আপনি হিসেব টিসেব করে দেখলেন যে যে গ্রহটা পেশা নির্দেশ করছে সে অশ্বিনী নক্ষত্রে বসে আছে। তাহলে আপনি কি বলবেন? তোমার হাজবেন্ড ডক্টর বা মেডিকেল প্রফেশনে থাকবার একটা সম্ভাবনা রয়েছে, বা তোমার হাজবেন্ড তার মধ্যে হিলিং পাওয়ার রয়েছে, সে ট্রিটমেন্ট করতে পারে। আরেকটা গল্পে আসি আমরা। এক রাজকুমারী ছিলেন, তার নাম ছিল সুকন্যা। তো সুকন্যা অত্যন্ত চঞ্চল। তো তিনি কোনো একটা সময় তার চুলের কাঁটা বা কোনো একটা কাঁটা জাতীয় বস্তু দিয়ে খোঁচাখুচি করছিলেন। সেখানে একজন ঋষি, তার নাম চ্যাবন, চ্যাবন নামক একজন ঋষি বা চবন নামক একজন ঋষি তার চোখে খোঁচা দিয়ে ফেলেন, এবং তার কারণে চবন দৃষ্টিশক্তি হারান। চবন ঋষির নাম আপনারা সবাই শুনেছেন। একটা জিনিস, তার নাম হচ্ছে চবন প্লাস, আপনারা সবাই জানেন। তো এই চবন প্লাসটা ঋষি চবনের নাম অনুসারে। তো সুকন্যার তো অত্যন্ত অনুতপ্ত হয়ে ওঠেন। অনুতপ্ত হয়ে তিনি চ্যবন ঋষিকেই বিবাহ করেন। তো বিয়ের পরে সুকন্যা এই ঋষিকে বিয়ে করেছে, সুকন্যারও মন খারাপ। তো একদিন এই দুই অশ্বিনী কুমার সুকন্যাকে দেখে তার প্রতি আসক্ত হয়ে পড়ে। তো তারা সুকন্যাকে প্রেম নিবেদন করে, কিন্তু ঋষির পত্নী সুকন্যা, সে হচ্ছে গিয়ে সরাসরি তাদেরকে প্রত্যাখ্যান করে। তখন এই দেবতারা, এই অশ্বিনী কুমার দুজন সুকন্যাকে এক অদ্ভুত প্রস্তাব দেয়। কি সেই প্রস্তাব? এরা বলে যে আমরা তোমার স্বামীকে সুস্থ করে দেবো, তোমার স্বামী যে চোখে দেখতে পায় না তাকে সুস্থ করে দেব, এবং তারপরে আমরা তিনজন, আমরা দুজন এবং তোমার স্বামী একই রূপে তোমার কাছে আসবো। কিন্তু তোমাকে প্রকৃত মানুষটাকে চিনতে হবে। যদি তুমি চিনতে পারো তাহলে তুমি তোমার স্বামীর সাথে থাকবে, আর যদি তুমি চিনতে না পারো তাহলে যাকে তুমি তোমার স্বামী হিসেবে ভাববে তার সঙ্গে তোমার প্রণয় নিবেদন করতে হবে। তো সুকন্যা রাজি হয়ে যান। যেমন তাকে অশ্বিনী কুমার দুজন সুস্থ করে তোলেন, এবং সকলেই তারপরে ঋষি চ্যাবনের রূপ ধারণ করে কন্যার সামনে এসে উপস্থিত হন। এবার সুকন্যা এই যে স্বামীর সেবা করে চলেছিলেন দীর্ঘ সময় ধরে, এবং তার এই যে স্যাক্রিফাইস, একজন অন্ধ ঋষিকে তিনি বিয়ে করেছিলেন, তার কারণে সুকন্যার মধ্যে এসেছিল দিব্য শক্তি। সুকন্যা তার এই দিব্য শক্তি এবং যোগ বলে তিনি প্রকৃত চ্যাবনকে চিনতে পেরে যান, এবং চিনতে পারার ফলে অশ্বিনী কুমার দুজনও অত্যন্ত খুশি হন, তাদেরকে আশীর্বাদ করেন এবং চ্যাবনকে আহ সুস্থ থাকার জন্য, দীর্ঘজীবী থাকার জন্য তারা আশীর্বাদ করেছেন। এই আর একটা কাহিনী। এখানে কি রয়েছে? এখানেও লুকিয়ে রয়েছে চিকিৎসা, এখানে রয়েছে স্যাক্রিফাইস, নিজের পাপের প্রায়শ্চিত্ত, অনুতাপ। আমি যে ভুল করেছি তার জন্য আমি প্রায়শ্চিত্ত করব, এই সেন্সটা এখানে রয়েছে। এখানে রয়েছে সাধনা। আরেকটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে সিক্স সেন্স, দিব্য জ্ঞান, দিব্য দৃষ্টি, যোগ বল, এই সমস্ত রয়েছে এর মধ্যে। তাহলে এই প্রত্যেকটা বিষয় অশ্বিনী নক্ষত্রের সঙ্গে কানেক্টেড। তাহলে অশ্বিনী নক্ষত্রের সঙ্গে সম্পর্কিত ছোটখাটো কয়েকটা গল্প সম্পর্কে আমরা জানলাম। এবার অশ্বিনী নক্ষত্রের কিছু স্পেসিফিক প্রেডিকশন রয়েছে, সেই প্রেডিকশন গুলো আমরা জানবো। তবে তার আগে আপনাদের কিছু বুঝতে কি কোনো অসুবিধা হয়েছে? অসুবিধার কোনো জায়গা নেই। আমার একটা কোশ্চেন, মানে যেটা বুঝতে পারছি না সেটা হচ্ছে যে আপনি যে ইয়েগুলো বলছেন, ক্যারেক্টার গুলো বলছেন বা ফিচার্স গুলো বলছেন, এটা কি যাদের মানে যাদের জন্ম নক্ষত্র মানে লগ্ন যে যে নক্ষত্রে থাকবে তাদের এই ক্যারেক্টারটা হবে, নাকি কেন? মানে? ধরুন একজন মানুষের চতুর্থপতি সে হচ্ছে মঙ্গল, বা চতুর্থপতি সে হচ্ছে শনি, সেই চতুর্থপতি অশ্বিনী নক্ষত্রে বসে আছে। পরিষ্কার হলো? হ্যাঁ। তাহলে এইবার এই চতুর্থ মানে হচ্ছে মা,
চতুর্থ বার হচ্ছে গৃহ। তাহলে এর বাড়িতে কোনো একটা আস্তাবল থাকতে পারে, এর বাড়িতে চিকিৎসা ক্ষেত্র থাকতে পারে, এর বাড়িতে কিছু বেশি পরিমাণে ওষুধ থাকতে পারে, এরকম আর কি। বুঝেছি বুঝেছি। আমার পরিচিত বলতে আমার খুব কাছের রিলেটিভ, তার হচ্ছে সিংহ লগ্ন। তো সিংহ লগ্নে নবমপতি মঙ্গল নবমেই রয়েছে, এবং মঙ্গল অশ্বিনী নক্ষত্রে রয়েছে। তো সেই মেয়েটার বাবা, সে হচ্ছে গিয়ে ব্যাংকে চাকরি করতেন। এবার যখন রিটায়ার করলেন, তখন তার হোমিওপ্যাথি ট্রিটমেন্টের প্রতি বিরাট আগ্রহ সৃষ্টি হলো। তাহলে বাবা নবমপতি মঙ্গল অশ্বিনী নক্ষত্রে থাকার কারণে বৃদ্ধ বয়সে তার বাবা হোমিওপ্যাথি ট্রিটমেন্টের প্রতি আগ্রহ জন্মায়। বুঝেছি। আর কারোর কোনো সমস্যা? আর কারোর কোনো অসুবিধা? হ্যাঁ স্যার, আর এটা আমরা লগ্ন চার্ট থেকেই দেখবো, আমাদের রাইট? করে কোনো নক্ষত্র চলে? দুজন একসঙ্গে বললে কি না? আর কারোর কোনো অসুবিধা? স্যার এটা লগ্ন চার্ট থেকেই দেখবো তো, কোনো বর্গকুণ্ডলী থেকে এটা দেখবো না, রাইট? না না, বর্গকুণ্ডলী থেকে আপনি নক্ষত্রে যেতে পারবেন না। ওকে স্যার। স্যার মিষ্টির ব্যাপারটা যদি একটু বলতেন, অশ্বিনী নক্ষত্রের সাথে কি করে কানেক্টেড? অশ্বিনী নক্ষত্রের অশ্বিনী কুমারদের প্রিয় পানীয় হচ্ছে মধু। তো মধু হচ্ছে কি একটা মিষ্ট, মানে আমাদের যখন বাচ্চাদের জন্ম হয়, তখন বাচ্চা যাতে ভালো কথা বলে তার জন্য বাচ্চার মুখের মধ্যে মধু দিতে হয়। তো সেই কারণে মধু আমাদের মিষ্টিকে ইন্ডিকেট করে, সঙ্গে সরাসরি কানেক্টেড, সেটা হচ্ছে গিয়ে মধু। তাই জন্য আমরা মধুকে ইয়ে করলাম যে আহ স্যার তার মানে কি ঘোড়াও কি তাহলে মিষ্টি পছন্দ করে? ওরা মিষ্টি পছন্দ করে কিনা আমি জানি না। হ্যাঁ স্যার করে। ওরা তো শাকসবজি খায়। সুগার কিউব খুব পছন্দ করে। হ্যাঁ, হ্যাঁ স্যার, সুগার কিউব ভীষণ পছন্দ করে ঘোড়া। তাই? হ্যাঁ স্যার, এটা বাহ, কোনো একটা বইতে পড়েছিলাম। আচ্ছা। স্যার একটা ছোট প্রশ্ন করব। হ্যাঁ, নিশ্চয়ই। স্যার বলছি, এই জাতকের কি মাথা রিলেটেড কোনো পেন বা ডিজিজ বা কিছু হওয়ার চান্স আছে? কারণ হতে পারে। এবার এরকম তো নয় যে মাথাটা হচ্ছে গিয়ে অশ্বিনী নক্ষত্রেই পড়বে বা মাথার রোগটা অশ্বিনী নক্ষত্রের সাথে কানেক্টেড হবে, এরকম তো নয়। আচ্ছা, আমি একটু স্টোরির সঙ্গে রিলেট করছিলাম আর কি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। হুম। আচ্ছা, এবার হচ্ছে গিয়ে অশ্বিনী নক্ষত্রের কতগুলো স্পেসিফিক প্রেডিকশন। অশ্বিনী নক্ষত্রের রয়েছে বহু সম্পর্ক করবার ক্ষমতা। অশ্বিনী নক্ষত্রের মানুষরা ভীষণ অ্যাট্রাক্টিভ। তারা দেখতে কালো কুলো যা খুশি হোক না কেন, তাদের যে অ্যাট্রাকটিভ পাওয়ার, এইটা টোটালি ডিফারেন্ট। তাদের মধ্যে রয়েছে বিরাট আকর্ষণ ক্ষমতা। অশ্বিনী নক্ষত্রেও পূর্বজন্মের সঙ্গে কানেকশন যদি করে, সেই ক্ষেত্রে অতিরিক্ত তার মধ্যে উগ্রতা দেখতে পাওয়া যায়। কিরকম? যেমন আমরা হচ্ছে গিয়ে রাহু স্যাটার্ন কিংবা 8th হাউস, এর সঙ্গে হচ্ছে গিয়ে পূর্বজন্মের একটা সম্পর্ক খুঁজবার চেষ্টা করি। তো যদি অশ্বিনী নক্ষত্র কোনো কারণে পূর্বজন্মের সঙ্গে রিলেটেড হয়, তাহলে পূর্বজন্মে জাতক অস্বাভাবিক উগ্র ছিল। অশ্বিনী নক্ষত্রের মানুষদের মধ্যে বা অশ্বিনী নক্ষত্র যে মানুষটাকে নির্দেশ করে, সেই মানুষটার মধ্যে প্রতিশ্রুতি ভঙ্গ করবার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়। এরকম ব্যাপারটা। একজন মানুষের লগ্ন হচ্ছে মিথুন, তাহলে মিথুন লগ্ন, আর এটা হচ্ছে লগ্ন,
তাহলে এইটা হচ্ছে মিথুন লগ্ন, সুন্দরভাবে হলো। আর এর হচ্ছে গিয়ে আহ এইখানে আমরা ধরে নিচ্ছি রবি 5 ডিগ্রিতে আছে। তাহলে রবি এখানে তৃতীয় পতি, তৃতীয় পতি অশ্বিনী নক্ষত্রে 5 ডিগ্রিতে রয়েছে। তৃতীয় হচ্ছে ছোট ভাই, অশ্বিনী নক্ষত্রে রয়েছে রবি। তাহলে এইখানে ভাইয়ের দ্বারা প্রতিশ্রুতি ভঙ্গের একটা সম্ভাবনা এটা সৃষ্টি হতে পারে। তো আপনারা আস্তে আস্তে বুঝতে পারবেন ব্যাপারটা খুব জটিল, তো একটু সময় লাগবে এই নক্ষত্রগুলোকে উপলব্ধি করতে, বাট আসবে। তার তৃতীয় পতি একাদশে আছে, তাইলে ভাইয়ের সাথে সম্পর্ক কিভাবে নষ্ট হলো বুঝলাম না। কেন? আমাদের অশ্বিনী নক্ষত্রের স্পেসিফিক প্রেডিকশন টেকনিক, আচ্ছা। এখানে কিন্তু এই প্রেডিকশন টেকনিকে বলছে প্রতিশ্রুতি ভঙ্গ বা তার অভিযোগ। তাহলে এই ক্ষেত্রে রবি বসে আছে 5 ডিগ্রিতে অশ্বিনী নক্ষত্রে। তাহলে এই রবি প্রতিশ্রুতি ভঙ্গের কারণ হতে পারে। তাহলে যদি এখানে এসে বলে যে ভাইয়ের তো আমাকে একটা ব্যবসার অংশ দেওয়ার কথা ছিল কিন্তু ভাই দিল না, তাহলে আমরা এখানে আইডেন্টিফাই করতে পারবো যে রবি 5 ডিগ্রিতে রয়েছে, অশ্বিনী নক্ষত্রে রয়েছে, তার জন্য এই মুশকিলটা তৈরি হয়েছে। ঠিক আছে, বুঝছি। বুঝতে পারলাম? হুম। তাই আমি একটা কথা বলবো। হ্যাঁ। স্যার, তৃতীয় তৃতীয় পতি একাদশে মানে তো তৃতীয়েরও অষ্টম, অষ্টম মানে তৃতীয় থেকে তো অষ্টমে। না, তৃতীয় থেকে নবমে। নবমে না? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। আমাদের সেই কাম ত্রিকোণ আছে না, 3-7-11। হ্যাঁ স্যার। হ্যাঁ, ভাবগত বা দূরত্বগত প্রেডিকশন তো আছেই, এছাড়াও প্রত্যেকটা নক্ষত্রের কিছু স্পেসিফিক প্রেডিকশন আছে। যেমন মূলা নক্ষত্র, মূলা মঘা, মঘা নক্ষত্র, এটা হচ্ছে সিম্পলি অট্টালিকা, বিগ হাউসকে ইন্ডিকেট করে। হ্যাঁ। তো এইটা হচ্ছে গিয়ে সিংহ রাশির সঙ্গে সম্পর্ক নেই, এটা সম্পূর্ণ ওর পার্সোনাল প্রেডিকশন। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। মেষ রাশির অ্যাভারেজ মানুষ, তারা হচ্ছে মোটা বুদ্ধির হয়ে থাকে, তারা হচ্ছে সিম্পল। কিন্তু অশ্বিনী নক্ষত্র, তারা হচ্ছে গিয়ে তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন। মেষ রাশির সাধারণ অ্যাভারেজ মানুষ, মেষ রাশির, তাদের হচ্ছে গিয়ে শিক্ষার ক্ষেত্রটা বাধাপ্রাপ্ত বা ইনকমপ্লিট বা কমপ্লিট হতে গিয়ে আটকেছে এরকম। কিন্তু যদি সেটাই অশ্বিনী নক্ষত্রে পড়ে তাহলে সে প্রচুর করে দেবে, কারণ ওটা অশ্বিনী নক্ষত্রেরই ইন্ডিভিজুয়াল প্রেডিকশন। বুঝতে পারলাম? হুম। মোটামুটি পারলাম। এই ভিডিও কিন্তু আপনাদের বেশ কয়েকবার দেখতে হবে, তারপরেই বিষয়টাকে আপনারা আত্মস্থ করতে পারবেন। আচ্ছা, অশ্বিনী নক্ষত্রের মধ্যে অতিরিক্ত জেদ এবং একগুঁয়ে বিহেভিয়ার রয়েছে, তারা তাদের ইনস্টিংক্ট থেকে বেরোতে পারেন না। যে ইনস্টিংক্ট মানে হচ্ছে তাদের প্রবৃত্তি, সেখান থেকে তারা বেরোতে পারেন। অশ্বিনী নক্ষত্র মানুষকে কনভিন্স করতে পারে এবং ইলিউশন ক্রিয়েট করতে পারে। অশ্বিনী নক্ষত্রের মধ্যে আমরা বললাম না তীব্র অ্যাট্রাকটিভ পাওয়ার রয়েছে। তো আপনাদের মধ্যে যদি কেউ অশ্বিনী নক্ষত্রের মানুষ হয়ে থাকেন, তিনি কিন্তু অপরকে কনভিন্স করতে পারবেন ভীষণ ভালোভাবে। বিভ্রান্তি সৃষ্টি করবার ক্ষমতা বা ইলিউশন, এই বিভ্রান্তি সৃষ্টি করবার ক্ষমতা মূলত সম্পর্ক ওরিয়েন্টেড। একজন প্রেম করছে, ভালো প্রেম করছে, সুন্দর, কানের মধ্যে কেউ একজন ফিস ফিস করে বিয়ে ছেড়ে দিয়ে গেল, জানিস তো কালকে না ওখানে গেছিল, ওই যে ওখানে গেছিলে, কেন গেছিলে আমাকে বলে যাওনি তো, এরকম। এরপরে অশ্বিনী নক্ষত্র ইন্ডিকেট করে যমজ, একই সঙ্গে দ্বিমুখী চিন্তা, একই সঙ্গে দুটি সত্তার উপস্থিতি, বাইপোলার ডিসঅর্ডার, এখন একরকম ভাবছে ভেতরে আর একরকম ভাবছে। অশ্বিনী নক্ষত্রের মধ্যে রয়েছে টপ পজিশনে যাওয়ার চেষ্টা,
অশ্বিনী নক্ষত্র ভীষণ ক্রিয়েটিভ, গবেষণা করে নতুন জিনিস বার করতে পারে। অশ্বিনী নক্ষত্রের মধ্যে প্রচন্ড বুদ্ধিমত্তা দেখতে পাওয়া যায়। তার মধ্যে রয়েছে নিরাময় ক্ষমতা। এবং অশ্বিনী নক্ষত্র সার্টেন এজের পরে ধীরে ধীরে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায় বলতে পরিবারের সঙ্গে একটা দূরত্ব তৈরি হয়, অথবা পরিবার অশ্বিনী নক্ষত্রের মানুষটাকে বিশেষ পছন্দ করে, দূরে সরিয়ে দিতে চায়। এটা হচ্ছে অশ্বিনী নক্ষত্রের বৈশিষ্ট্য। আর লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে তীব্র পশু প্রেম। অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকাদের মধ্যে রয়েছে তীব্র পশু প্রেম, ভালোবাসা। সেই সঞ্জনা, সূর্য, এদের মধ্যে যে কানেক্টিভিটি, সেটা হচ্ছে গিয়ে তীব্র পশু প্রেম আমরা দেখতে পাবো অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকার মধ্যে। তাহলে মোটামুটি আমাদের অশ্বিনী নক্ষত্র হলো। এবার চারটে পদ নিয়ে পড়বো। এর মধ্যে প্রথম পদ, এটা হচ্ছে 0 ডিগ্রি থেকে 3 ডিগ্রি 20 মিনিট। এর অধিপতি হচ্ছে মঙ্গল। আর নবাংশ ক্ষেত্র হচ্ছে মেষ। এটার প্রচুর জীবনী শক্তি, এদের সাহস রয়েছে, নেতৃত্ব দেওয়ার প্রবল ক্ষমতা, এবং এরা শারীরিকভাবে ভীষণ সক্ষম। এরা খেলাধুলা ভীষণ ভালোবাসে, প্রচন্ড শক্তিশালী মানুষ। দ্বিতীয় পদ 3 ডিগ্রি 20 মিনিট থেকে 6 ডিগ্রি 40 মিনিট। অধিপতি শুক্র। বৃষ নবাংশে এরা পড়বে, অর্থাৎ নবাংশতে এরা বৃষ রাশিতে পড়বে। এরা অত্যন্ত সুন্দর দেখতে, বাস্তববাদী। এরা জাঁকজমক বিলাসিতা ভীষণ পছন্দ করে। এদের বুদ্ধি এবং ভাবনা এই দুটোই অন্যদের থেকে ডিফারেন্ট। এর অধিপতি আহ এরাও প্রচন্ড ক্রিয়েটিভ প্রকৃতির হয়ে থাকে। এরপরে হচ্ছে তৃতীয় পদ। তৃতীয় পদ হচ্ছে 6 ডিগ্রি 40 থেকে 10 ডিগ্রি। এর নবাংশ ক্ষেত্র, এটা মিথুন। আর অধিপতি তার মানে বুধ। এরা খুব সফট, এরা পোলাইট। এদের মধ্যেও ডুয়ালিটি থাকে, এবং এরা অবস্থার পরিপ্রেক্ষিতে নিজেদেরকে বদলে নিতে পারে। এদের মধ্যে পরিবর্তনশীলতা তীব্রভাবে দেখতে পাওয়া যায়। এদের সবসময় এরা সবাইকে নিয়ে চলতে পছন্দ করে। আর শেষ পদ, শেষ পদের অধিপতি হচ্ছে চন্দ্র, কারণ এটা কর্কট নবাংশে পড়বে। এদের মধ্যে রয়েছে তীব্র নিরাময় ক্ষমতা, জনমুখী মানসিকতা, মানুষের ভালো করবার চেষ্টা, এবং প্রবল সহানুভূতিশীলতা। অশ্বিনী নক্ষত্রের পেশা আমি প্রথমেই বলেছি, ঘোড়া চালানোর লোক, পরিচালক, চিকিৎসক, পুরোহিত, ফিলোজফার, ওষুধ নির্মাতা, খুব ভালো বক্তা, মোটিভেটর, চিত্রশিল্পী, শিক্ষক, জুয়ারি, যে ফাটকা ইনকামে টাকা আয় করে, রেস রেস খেলে যারা, সেই সমস্ত, যারা অশ্বারোহী তারা, আইন ওরিয়েন্টেড পেশায় যুক্ত ব্যক্তিবর্গ, সেনা, গতিবেগ, বিনোদন, রত্ন এবং স্বর্ণ ব্যবসায়ী, ছোট ব্যবসাদার, এরা সবাই অশ্বিনী নক্ষত্রের সঙ্গে কানেক্টেড। এরপরে অশ্বিনী নক্ষত্রের ক্ষেত্র। এই ক্ষেত্রটা হচ্ছে প্রথমে তৃণভূমি, যেখানে গবাদি পশুরা চলে ফিরে বেড়ায়। রণক্ষেত্র, যেখানে ঘোড়াকে লাগে। চিকিৎসা ক্ষেত্র, স্কুলের ক্রীড়া ক্ষেত্র, ভেষজ উদ্ভিদের বাগান, রাস্তা, রেল লাইন, সেনানিবাস, ক্লাব, ব্যায়ামাগার, প্রাথমিক বিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, শিল্পক্ষেত্র, এবং প্রোডাকশন ওরিয়েন্টেড কারখানা।
তাহলে মোটামুটি অশ্বিনী নক্ষত্র সম্পর্কে আমাদের বেসিক ধারণা এটা তৈরি হলো। আর তার মধ্যে মধ্যে আমি আপনাদেরকে প্রেডিকশন ওরিয়েন্টেড ডিসকাশনও করেছি। সুতরাং আশা করি অশ্বিনী নক্ষত্র ওরিয়েন্টেড প্রেডিকশন এইটা আপনাদের খুব একটা সুবিধা হবে না পরবর্তীকালে। তাহলে আজকে এই পর্যন্তই থাক। আর আপনাদের যা যা প্রশ্ন আসবে সেগুলো একটুখানি গ্রুপে শেয়ার করে দেবেন। ঠিক আছে খুব ভালো ওকে স্যার, থাকুন থ্যাংক সবাই। ইউ। ঠিক আছে। আর স্যার। এটাই নক্ষত্র যদি আপনারা রপ্ত করতে পারেন, তাহলে জ্যোতিষের আমি যতটুকু বুঝি নক্ষত্র হচ্ছে শেষ কথা। এবং নক্ষত্র যদি আপনারা উপলব্ধি করেন, তাহলে জ্যোতিষের বিভিন্ন দিক সেগুলো হচ্ছে গিয়ে একদম ঠিকঠাক হয়ে যাবে। স্যার একটা কনফিউশন ছিল। আপনি হুম। প্রথমে বললেন যে জিরো থেকে ফার্স্ট যে চরণটা হবে অশ্বিনী নক্ষত্রের, সেটা একটু উইক হয়, কারণ গন্ডমূল বিন্দুতে পড়ছে। আবার আরেক জায়গায় বললেন যে অশ্বিনী নক্ষত্রের প্রথম চরণ খুব খেলাধুলা ভালোবাসে। তো এইটা দুটো আমি ঠিক একটু মানে অপোজিট লাগলো। গন্ডগোল বিন্দুর একটা ক্ষেত্র রয়েছে, আচ্ছা। আর অশ্বিনী নক্ষত্রের একটা ক্ষেত্র রয়েছে। তো হুম, গন্ডগোল বিন্দুর যে জায়গাটা, সেই জায়গাটা হচ্ছে কনফিউশন থাকেই। সেই জায়গাটাতে স্ট্রেংথ কম থাকে, এটাতে কিছু, এটা কমন। এবং আচ্ছা তারপরেও তো অশ্বিনী নক্ষত্রের প্রথম চরণের বেশ খানিকটা রয়েছে। আচ্ছা। তবে গন্ডগোল বিন্দুর জায়গাটা খুব একটা সুখদায়ক নয়, এ বিষয়ে কিন্তু নিশ্চিন্ত থাকতে হবে। ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাকুক। শুভরাত্রি সবাইকে। শুভরাত্রি স্যার।